বাবা আলামিন, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? তোমার আম্মু কোথায়? সামিরা, সামিরা, সামিরা। এই যে মারিয়াম, তোমার বেগম সাহেবা কোথায়? আর আলামিন এভাবে কাঁদছে, তুমি কোথায় গিয়েছিলে? ভাইজান, আমি তো আলামিনের জামা কাপড়গুলো ধুইতে গেছিলাম, আর বেগম সাহেবা একটু শপিং এ গেছেন। আমাকে আলামিনকে দেখতে বললো আর জামা কাপড়গুলো ধুইতে বললো। আসো বাবা আলামিন, তুমি আমার কাছে আসো। জামা কাপড়গুলো না হয় পরেই দোবানি, তুমি আসো বাবা, তোমারে আমি খাউন খাইয়া দেই। হ্যাঁ মারিয়াম, তুমি তাড়াতাড়ি আলামিনকে নিয়ে যাও আর ওকে খাবার খাইয়ে দাও, ওর বোধহয় ক্ষুধায় লেগেছে। যাও বাবা। সামিরা আজ আবার শপিং এ গেছে? দুদিন আগেই তো আমি এ মাসের বেতন পেয়ে অনেকগুলো শপিং করে দিলাম। না, এই সামিরাকে নিয়ে না আর পারি না। উফ, বড্ড ক্লান্ত লাগছে। যাই রুমে গিয়ে একটু বিশ্রাম নেই। খাইয়া লও বাবা আলামিন, জলদি জলদি খাইয়া লও, তোমার না আম্মা না আসলে না আবার না, আমার আমি সাথে রাগ খাবো করবো না, নি। খাবো না, তুমি খাবো না, তাড়াতাড়ি খাইয়া খাবো লও না, বাবা, আমি তোমার খাবো না। খাওন শেষ হইলে জামা আহ, কাপড়গুলো ধুইতে হইব। আম্মু কোথায়? খাও আমি বাবা খাবো না, খাও, খাবো তুমি না, লক্ষ্মী ফেলে সোনা, দাও, আমি খাইয়া লও খাবো না, বাবা, খাবো খাইয়া না, লও। খাবো না, না, খাবো না। এই পোলাটা তো খাওন খাইতেই চায় না। খাওন না খাইলে তো আপা মনে আইয়া আবার আমার সাথে রাগ করবো নি। কি যে করি, ধ্যাৎ, ভাল লাগে না। চলো বাবা আলামিন, তোমার বাপের কাছে রাইখে আসি, আমাকে ওই কাপড় চোপড়গুলো ধোয়াই লাগবো, তোমার আম্মু আবার আয়া পড়বো নি। চলো বাবা, বাবার কাছে যাইবা। কি ব্যাপার মারিয়াম, তোমার আপামনি এখনো আসেনি? না ভাইজান, আপা মনে তো এখনো আসে নাই। আমি অনেকগুলো কাপড় চোপড় বালতির মধ্যে ভিজায় রাখছি, আপনি যদি একটু আলামিনকে দেখতেন, আমি কাপড় চোপড়গুলো ধুইয়া দিতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাবা আলামিন, এসো বাবা, তুমি আমার কাছে এসো। আর তুমি যাও, তাড়াতাড়ি কাপড় চোপড়গুলো ধুয়ে ফেলো। এরপর আলামিন তার বাবার সাথে খাটের পর বসে বসে খেলছিল। বেশ কিছুক্ষণ পর আলামিনের মা বাড়ি ফিরে এলো। উফ, বাইরে বড্ড গরম। মারিয়াম, মারিয়াম, আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয় তো। ইস, এই ফ্যানটা একটু বাড়িয়ে দাও না। আচ্ছা সামিরা, তোমার কি সাধারণ কমন সেন্স আছে? দুদিন আগেই তো আমি তোমাকে মাসের বেতন পেয়ে কত শপিং করে দিলাম, আজ আবারও শপিং এ গিয়েছিলে। কি কেনার দরকার ছিল? হ্যাঁ, সেদিনই তো কত কিছু কেনাকাটা করলে। এই, তুমি আমাকে কি অফিসের কাজের লোক পেয়েছো? যখন ইচ্ছা তখনই চক্রাঙ্গিয়ে কথা বলবে? ভুলে যেও না, আমি তোমার স্ত্রী, আর তাকে সম্মান দিয়ে কথা বলতে হয়। আমার দুটো জামা কেনার বাকি ছিল, আমি সেটাই আনতে গিয়েছিলাম। সামিরা, একটু বোঝার চেষ্টা করো, আমি ছোট্ট একটা চাকরি করি, আমাদের এত বিলাসিতা করা ঠিক নয়। তাছাড়া তুমি সারাদিন মোবাইল এদিকে ওদিকে ছাড়া কিছুই ভাবতে পারো না। সংসার নিয়ে তোমার একটুও টেনশন নেই, সবসময় ছেলেটাকে কাজের লোকের কাছে রেখে যাও। আজ আমি অফিস থেকে ফিরে দেখলাম ছেলেটা আমার কাঁদছে। তুমি বাচ্চার প্রতিও সঠিক দায়িত্ব পালন করতে পারছো না, এটা কি তুমি ভুলে যাচ্ছ? কি বললে, কি বললে তুমি? আমি দায়িত্ব পালন করতে পারছি না? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার আর অফিসে যাওয়ার কোনো দরকার নেই, তুমি সারাদিন বাচ্চা নিয়ে বসে থেকো, যত সব। এই বলে সামিরা ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে আলামিন হা করে তাকিয়ে থাকে বাবার দিকে ও তার মায়ের দিকে, কারণ সবসময় তার মা তার বাবার সাথে এভাবেই কথা বলতে থাকে। আলামিন খুব বিস্মিত হয়ে পড়ে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আরে ভাবি যে, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আসুন আসুন, বসুন। ধন্যবাদ ভাবি। আসলে আমি একটু কথা বেশি বলি, আর আশেপাশের লোকদের সাথে কথা না বললে আমার ভালোই লাগে না। এখানে এসেছি বেশ কিছুদিন হলো, কারোর সাথে তেমন কোনো পরিচিত হতে পারিনি, তাই ভাবলাম আপনাদের বাসা থেকে একটু পরিচিত হয়ে যায়। যাক, ভালোই করেছেন ভাবি, আমিও সারাদিন বাসা একা একাই থাকি, আপনার সাথে পরিচিত হলে ভালোই হবে। মাঝে মধ্যে আমিও আপনাদের বাসায় গেলাম, আপনিও আমাদের বাসায় আসলেন। রাবেয়া, আমি অফিসে যাচ্ছি, ফেরার পথে একটু মার্কেটে যাব, তোমার কি কিছু লাগবে? না, আমার কিছু লাগবে না, আপনি সময় মতো দুপুরের খানাটা খেয়ে নিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসছি। ভাবি, আপনি তো আপনার স্বামীর সাথে খুব মৃদু সুরে কথা বলেন, কিন্তু স্বামীদেরকে এত মৃদু সুরে কথা বললে তারা মাথায় উঠে যায়, যখন তখন হুকুম জারি করে বসে। আমি তো আমার স্বামীকে সব সময় ঝাড়িঝিরির উপরে রাখি, তাছাড়া আমার স্বামীটাও না সব সময় হিসাব নিকাশ করে বসে থাকে। আচ্ছা যাই হোক ভাবি, আপনাদের বাসায় আর কাউকে দেখছি না যে, আপনার কি বাচ্চা কাচ্চা হয়নি? না ভাবি, আসলে আমাদের বিয়ে হয়েছে বেশ কিছুদিন হলো, বাচ্চা কাচ্চা এখনো হয়নি, তবে আল্লাহর কাছে দোয়া করছি, আশা করি খুব তাড়াতাড়ি আল্লাহ দিবেন। আর এত টেনশনের কি আছে, বিয়ে যখন হয়েছে, বাচ্চা কাচ্চা দুদিন আগে আর পরে আল্লাহ দিবেনই। এখন তো ফিরে আছেন, তাই সবসময় চিল থাকুন, আনন্দ করুন, ফুর্তি করুন, ঘোরাফেরা করুন। বাচ্চা কাচ্চা হলে তখন আর এত আনন্দ ফুর্তি করতে পারবেন না। আমি অবশ্য বাচ্চা রেখে আমি সব আনন্দ করি, তাই বুঝি আপনি সত্যি খুব মজার মানুষ ভাবি। আচ্ছা ভাবি,
এই ব্যাগটার মধ্যে কি আছে? দেখে তো মনে হচ্ছে কোনো উপহার। হ্যাঁ ভাবি, এটার মধ্যে একটি জামদানি শাড়ি রয়েছে। গতকাল আপনার ভাইয়া আমার জন্য এনেছিল, আমি আলমারিতে তুলতে ভুলে গেছি। দেখুন তো আপনার পছন্দ হয় কিনা। হ্যাঁ ভাবি, শাড়িটা তো খুব সুন্দর, আপনাকে একদম মানাবে। এই ধরনের শাড়ি আমারও খুব ভালো লাগে। ভাবছি আমিও এরকম একটা শাড়ি কিনবো। তাই বুঝি? আসলে ভাবি, স্বামী যখন তার স্ত্রীর জন্য কোনো জিনিস আনে তখন মনে মনে ভাবে তার স্ত্রীর জন্য সব থেকে সুন্দর জিনিসটা নিতে হবে। আর আমিও আমার স্বামীর প্রতি সবসময় সন্তুষ্ট থাকি, সেটা যাই হোক না কেন, কম দামি হোক আর বেশি দামি হোক। ভাবি, আপনার মনটা সত্যি খুব ভালো, কিন্তু আমার আবার কম দামি জিনিস পছন্দ হয় না। তাই কোনো কিছু কেনার দরকার হলে আমি নিজেই কিনে নেই। আচ্ছা ভাবি, আজ উঠি। এতক্ষণে মনে হয় আলামিনের বাবা চলে এসেছেন। আপনি কিন্তু আমাদের বাসায় যাবেন, দুজনে বসে একসাথে গল্প করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাবি, যাব ইনশাআল্লাহ। এরপর আমি খাবো সামিরা না, ঘরে খাবো ফিরে না, আসে আর খাবো এসেই না, খাবো দেখে না, খাবো কাজের না, মেয়ে আমি মারিয়াম খাবো আলামিনকে না, খাবার খাবো খাওয়াচ্ছে। না, আমি আলামিন খাবার কিছুতেই খাবো খাবার না, খেতে চাচ্ছে না। খাবো এদিকে না। আলামিনের বাবা বেশ না, আমি কিছুক্ষণ খাবো হলো না, অফিস থেকে খাবো ফিরে না, সোফায় খাবো বসে না, আছেন। খাবো না, খাইয়ে খাবো লও না, বাবা, আমি খাবো আলামিন না, বাবা, খাবো খাইয়ে না, লও। আমি আর খাবার একটুখানি খাবো না, খাও, খাও না বাবা, না, আমি খাও। খাবো না, কত আমি কাজ খাবো না, পড়ে আছে, খাবো আমি না, থালাবাটি খাবো না, খাবো মাজবো, না, আমি ঘর খাবো না, মুছবো। খাবো তুমি না, তাড়াতাড়ি আমি খাবারটা খাবার খাইয়ে লও খাবো না, বাবা, খাও খাবো না, না। খাও বাবা। কি ব্যাপার সামিরা, তুমি কোথায় গিয়েছিলে? আমি সেই কখন থেকে অফিস থেকে ফিরে বসে আছি। তুমি অফিস থেকে ফিরে বসে থাকো আর শুয়ে থাকো, সেটা দিয়ে আমি কি করব? আমি পাশের বাসার ভাবির সাথে পরিচিত হতে গিয়েছিলাম। আমি আমার জন্য তোমাকে ডাকছি না। মারিয়ম কখন থেকে আলামিনকে খাবার খাওয়ানোর চেষ্টা করছে, আলামিন খাবার খেতেই চাচ্ছে না। তুমি সবসময় ছেলেটাকে কাজের মেয়ের উপরে রেখে যাও কেন? আলামিনকে খাবারটা তুমি খাওয়াতে পারো না? আলামিনকে খাবার কে খায় তাহলে? আমিই তো খাই, মাঝে মধ্যে মারিয়াম খাওয়ায়। তোমার যখন এত খারাপ লাগছিল তাহলে খাবারটা তুমি খাইয়ে দিতে, আমার দিকে চোখ না তুলতে পারো? আচ্ছা, তুমি ভদ্রভাবে কথা বলতে পারো না? সবসময় মেজাজ তো গরম থাকে কেন তোমার? কি বললে? আমি অভদ্র? তুমি কাজের মেয়ের সামনে আমাকে অভদ্র বলছো? থাকবো না, আমি তোমার সামনে আর এক মুহূর্তও থাকবো না। আমি আজই বাবার বাড়ি চলে যাব। আলামিন, চলে আয়। এই বলে সামিরা রাগ করে রুমে চলে যায় আর ব্যাগ গুছাতে থাকে। আসলে সামিরার স্বভাবটাই এরকম। বিবাহের পর থেকেই আলামিনের বাবা সামিরার সব রাগ জেদ ক্ষোভ সহ্য করে আসছে, কারণ সে সংসারে শান্তি চায়। তাই সামিরা যখন যা বলে চুপচাপ শুধু শুনে নেয়, নিজে কখনোই রাগ দেখায় না। সামিরা, দেখো, শুধু শুধু রাগ করে তোমার বাবার বাড়ি যেও না। তুমি যদি সামান্য বিষয় নিয়ে রাগ করে সেখানে যাও, তোমার আব্বা আম্মা কি ভাববেন? শুধু শুধু অশান্তি করো না প্লিজ। ব্যাগটা রাখো আর চলো আমরা সবাই একসাথে খাবার খেয়ে নিই। তাই বলে তুমি কাজের মেয়ের সামনে? আচ্ছা, আমার ভুল হয়েছে, আমি আর কখনোই তোমার সাথে রাগ করব না। কিন্তু তোমাকে একটু বুঝতে হবে, তুমি আর আমি যদি সবসময় এভাবেই কথা বলতে থাকি তাহলে আমাদের ছেলে আলামিন কেমন হবে বলো? মা বাবার এমন রাগারাগি দেখলে সন্তান কখনোই ভালো হয় না, তাদের মস্তিষ্কে প্রভাব পড়ে। অন্তত ছেলেটার কথা ভেবে শান্ত হয়ে যাও প্লিজ। স্বামীর কথা শুনে সামিরার মনটা কিছুটা নরম হয় আর খাবার টেবিলে চলে যায় খাবার খেতে। এরপর খাবার দাবার শেষ করে তারা ঘুমাতে চলে যায়। ওগো শুনেছো, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ, কি কথা বলো না। বলছিলাম, পাশের বাড়ির ভাইয়া না ভাবির জন্য একটা জামদানি শাড়ি কিনেছে। জানো, শাড়িটা না খুব সুন্দর। ওইরকম একটা শাড়ি তুমি আমায় কিনে দেবে? চলো না, আমরা কালই শাড়িটা কিনে নিয়ে এসি। শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। কি বলছো সামিরা, তোমার কি মাথা ঠিক আছে? এই তো কয়েকদিন আগে কত শপিং করলে, গতকাল আবার তোমার জামা কাপড় কিনে আনলে, এখন আবার শাড়ি। তাছাড়া এখন তো কোনো উৎসব নয়, ঈদ অথবা কোনো অনুষ্ঠান। শুধু শুধু এখন শাড়ি কিনে আলমারিতে তুলে রাখার কি প্রয়োজন? তুমি তো জানো আমি সীমিত বেতনে চাকরি করি, এটা দিয়ে আমার পুরো মাস চালাতে হয়। এখন কোনোভাবে শাড়ি কেনা সম্ভব নয়। কয়েক মাস পর ঈদ আসতেছে, আমি তখন তোমাকে শাড়িটা কিনে দিব। জানতাম তুমি এরকমই বলবে। তুমি শুধু হিসাব নিকাশি করতে পারো আর স্ত্রীর উপর হুকুম চালাতে পারো, স্ত্রীর শখ পূরণ করতে পারো না। আমাকে তুমি শাড়ি কিনে না দিলে আমি তোমার সাথে ঘুমাবো না। থাকো তুমি। বাবা, ও বাবা, মা কোথায়? বাবা আলামিন, তোমার মা একটু বাইরে গেছে, এক্ষুনি চলে আসবে, তুমি ঘুমিয়ে পড়ো। আপামনি, আজ আমি কাম করতে পারম না। আজকের লাগে আমারে ছুটি দেন। আপনারা তো জানেন আমার স্বামী একজন কাঠুরিয়া। গতকাল কাঠ কাটতে যায় তার পায়ে কুড়ালের কোপ লেগেছে, হ্যাঁ লাগিয়া সে ঘরে শুয়ে আছে। আজ আমি কাম করতে পারম না আপামনি। আমার স্বামী খুবই অসুস্থ, আমি তারে লইয়া হাসপাতালে যাবো। আমারে 2 দিনের ছুটি দেওয়ান লাগবো। কি বলছিস? তাহলে বাসায় এত সব কাজ কে করবে? আলামিনের দেখাশোনা, রান্না বান্না, থালাবাটি ধোয়া, ঘর মোছা, জামা কাপড় পরিষ্কার করা, এত কাজ কে করবে তাহলে? আহ
সামিরা থামো, ওর বিষয়টাও ভাবতে হবে। মারিয়ম তুমি চলে যাও, 2 দিনে না হয় তুমি 3 দিন ছুটি কাটিয়ে নিও। সামিরা তুমি একটু কষ্ট করে এই কয়টা দিন ম্যানেজ করে নিও। শুনতেই তো পেলে ওর বাড়িতে খুব সমস্যা। এরপর কাজের লোক মারিয়ম চলে যায়। সামিরা রাগে খুব ক্ষুব্ধ হয়ে থাকে। বাবা আলামিন একদম দুষ্টুমি করবে না, বাসা থেকে কোথাও যাবে না, বাসায় কাজের মেয়ে নেই, তোমার মা একা, একদমই দুষ্টুমি করবে না, ঠিক আছে? সামিরা আমি অফিসে গেলাম, আলামিনের খেয়াল রেখো, তুমি তো জানো ও একটু বেশি দুষ্ট, ও যেন বাসার বাইরে না যায়, একটু খেয়াল রেখো কিন্তু। তোমার যদি এত চিন্তা হয় তাহলে অফিস বাদ দিয়ে তুমিই বসে বসে বাচ্চার খেয়াল রাখো না কেন? এসব কি বলছো সামিরা? আমি অফিসে না গেলে আমার চাকরি থাকবে? শুধু শুধু জেদ করো না, আলামিনের খেয়াল রেখো, আমি আসছি। আ আ আ আ আ আ আ আ আ। এভাবে আলামিন খেলা করছিল আর তার মা মুখে উপটান মেখে মোবাইলে এক বান্ধবীর সাথে গল্প করছিল। আর বলিস না, আমার মুখেও কিছু একটা স্পট দেখা দিয়েছে, তাই একটু উপটান মেখে বসে আছি। হ্যাঁ, অনেক কাজ আছে রে, বাড়ির কাজের লোক নেই, সব কাজ নিজেরই করতে হয়। রূপের আর যত্ন নেব কতক্ষণে। আলামিন আলামিন বাইরে যেও না। আরে হ্যাঁ নাজমা, কি যেন বলছিলাম। এভাবে আলামিনের মা ফোনে ব্যস্ত থাকে। এদিকে আলামিন খেলতে খেলতে ঘরের বাইরে চলে যায় আর দেখে একজন হরকমাল অনেকগুলো খেলনা নিয়ে চলে যাচ্ছে। এই রাখবেন হরেক মাল, সুন্দর সুন্দর খেলনা রাখবেন, হরেক মাল রাখবেন, হরেক মাল সুন্দর সুন্দর খেলনা রাখবেন, মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা, 20 টাকার হরেক মাল রাখবেন, হরেক মাল। আরে ওখানে তো খুব সুন্দর সুন্দর খেলনা, আমি একটা খেলনা নিতে চাই। এই বলে আলামিন সেই হরেকমাল আলা লোকটার পিছন পিছন হাঁটতে থাকে। এদিকে হরেকমাল আলা লোকটি যেতে যেতে বহু দূর চলে যায়। আলামিনও তার পিছু পিছু হাঁটতে থাকে। অনেক দূর যাওয়ার পর আলামিন সেই হরেকমাল আলা লোকটিকে হারিয়ে ফেলে। সে এলোমেলো রাস্তা দিয়ে হাঁটতে থাকে। যেতে যেতে সে একটা নির্জন জায়গায় চলে যায় আর সেই রাস্তার ধারে কিছু কুকুর লড়াই করছিল। কুকুর দেখে আলামিন ভয়ে দাঁড়িয়ে পড়ে। কুকুর, কুকুর দেখলে তো আমার ভয় করে। মা, বাবা, মা, কোথায় তুমি মা? কুকুরগুলো দেখি আমার দিকে আসছে। না না, বাঁচাও মা, মা, বাবা, বাবা। আলামিন, কি ব্যাপার? আলামিনের কোনো শব্দ পাচ্ছি না। হ্যাঁ আলামিন, আলামিন, আলামিন কোথায় তুমি? আলামিন, আলামিন। হ্যাঁ আলামিন তো এখানেও নেই। আলামিন, আলামিন। হ্যাঁ আলামিন তো সারা বাড়িতে নেই। হ্যাঁ আলামিন কোথায় গেল? মনে হয় পাশের বাসার ভাবিদের বাসায় যেতে পারে। যাই একটু দেখে আসি। এই বলে সামিরা পাশের বাসার ভাবিদের বাড়িতে যায় আলামিনের খোঁজ করতে। কি বলছেন ভাবি? কতক্ষণ ধরে পাচ্ছেন না আলামিনকে? আলামিন তো এখানে আসেনি। আর আপনি কোথায় ছিলেন? ভাবি, আমি মুখে উপটান মেখে চোখে শসা লাগিয়ে আমার ছোটবেলার বান্ধবীর সাথে কথা বলছিলাম। আলামিন তো ড্রয়িং রুমে খেলছিল। ও যে কখন বাইরে চলে গেছে আমি খেয়ালই করিনি। ভাবি, আলামিনকে সারা বাড়িতে খুঁজে পাইনি। আমি ভেবেছি আপনাদের বাসায় এসেছে বুঝে। এখন কি হবে? আলামিন। সংসারের প্রতি যদি এরকম উদাসীন থাকেন তাহলে তো কোনো না কোনো দিক দিয়ে ক্ষতি হবেই। কান্নাকাটি বন্ধ করুন আর চলুন আমরা সবাই একসাথে আশেপাশে আলামিনকে খুঁজে দেখি। আর হ্যাঁ, আলামিনের বাবাকে একটা ফোন করুন, উনি যেন তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি চলে আসেন। হ্যাঁ ভাবি, আপনি ঠিকই বলেছেন। আমি এখনই আলামিনের বাবাকে ফোন করছি। এরপর সামিরা ও পাশের বাসার ভাবি রাবেয়া ও তার স্বামী সবাই মিলে একসাথে আলামিনকে খুঁজতে বের হয়ে যায়। এদিকে আলামিনের বাবাও খবর পেয়ে অফিস থেকে ছুটে আসেন। রাস্তার মাঝে হঠাৎ এক লোকের সাথে দেখা হয়। ভাই এখানে কি হয়েছে? আপনারা কি 4-5 বছরের একটি ছেলেকে দেখেছেন? গায়ে একটা সাদা টি শার্ট ছিল, আপনারা কেউ দেখেছেন তাকে? আরে ভাই আপনি কি বলছেন? এরকম বয়সের একটি ছেলেকে তো কয়েকটা কুকুরে আচ্ছা মতো কামড়েছে এখানে। জানি না এদের বাবা মা কেমন, এত ছোট বাচ্চাকে কেউ রাস্তার মধ্যে
দে, একা ছেড়ে দে। আল্লাহ ভালো জানে বাচ্চাটার এখন কি অবস্থা। হ্যাঁ, কি বলছেন ভাই? ছেলেটি এখন কোথায়? আরে ভাই, ছেলেটিকে তো এখানকার ছেলেরা সদর হসপিটালে নিয়ে গেছে। কার না কার বাচ্চা মা বাবাকে খোঁজার আগে ছেলেটিকে তো বাঁচানো দরকার, তাই আমরা সকলে মিলে হসপিটালে পাঠিয়ে দিয়েছি। লোকগুলোর কথা শুনে আলামিনের বাবা পাগলের মতো দৌড়ে ছুটে যায় হসপিটালে। হসপিটালে গিয়ে দেখে এই ছেলে আর কেউ নয়, তারই আদুরে সন্তান আলামিন। খবর পেয়ে আলামিনের মা রাবেয়া ও তার স্বামীও হসপিটালে পৌঁছে যায়। ডাক্তাররা আলামিনের মুখে অক্সিজেন লাগিয়ে রেখেছে, তার অবস্থা খুবই খারাপ। বাবা আলামিন, সামিরা, তোমাকে আমি কতবার অনুরোধ করে বলেছি তুমি ছেলেটাকে একটু খেয়াল করে রেখো। তুমি আমার কথা কখনোই শোনো না। আমি তোমার স্বামী, অথচ তুমি আমার কথা এতটুকু মূল্যায়ন করো না। পেয়েছে তো, তার ফল এখন পেয়েছো। সি ভাবি, আপনি এতটা উদাসীন কি করে হতে পারেন? সর্বক্ষণ যদি আপনারা এটা পেলাম না, ওটা পেলাম না, এটা চাই, আরো চাই, এটা নাই, ওটা নাই, এরকম করতেই থাকেন, তাহলে কি সুখ আর শান্তি আসবে সংসারে? একজন স্বামী সর্বোচ্চ চেষ্টা করে তার পরিবারকে সুখে রাখার জন্য। মানুষের চাওয়ার কোনো শেষ নাই, কিন্তু যা আছে তাতেই যদি আল্লাহর প্রশংসা করা যায়, এতেই সুখ। আপনি কি জানেন না আল্লাহ পাক স্বামীর মর্যাদা এতটা বেশি করেছেন যে আল্লাহ পাক নিজেই বলেছেন, আমি যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার হুকুম দিতাম, তাহলে কোনো নারী যেন তার স্বামীকে সেজদা করে এই হুকুমটাই দিতাম। শুধু কি তাই, আমি রাবিয়ার মুখে আরো শুনেছি আপনি আপনার স্বামীকে খুবই তুচ্ছ তাচ্ছিল্য করে চলেন। জেনে রাখুন ভাবি, একজন স্ত্রী যখন তার স্বামীর অবাধ্য হয় এবং যতক্ষণ সে তার স্বামীর প্রতি অবাধ্য থাকে, ততক্ষণ ফেরেশতারা আল্লাহর কাছে সেই স্ত্রীর বিরুদ্ধে নালিশ করতে থাকে। ভাইজান, আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি। ওগো, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কোনোদিনও তোমার কথার অবাধ্য হব না। তুমি যা বলবে আমি তাই শুনবো। আমার পাপের কারণেই আজ এত বড় সর্বনাশ হয়েছে। হে আল্লাহ, আমাকে তুমি মাফ করো। আমি আর কখনো আমার স্বামীর অবাধ্য হব না। কখনো স্বামীর উপরে জবরদস্তি করব না, তার উপরে জুলুম করব না। ওগো, আমাকে তুমি মাফ করে দাও। এখন আর এসব কথা বলে কি হবে? যা হবার তা তো হয়েই গেছে। তুমি একবারও বুঝতে চাও না আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে সবসময় ভালো রাখার চেষ্টা করি। তোমার প্রতি আমার কোনো রাগ নেই। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও আর উদাসীনতা ছেড়ে দিয়ে নিজের সংসারের দিকে মন দাও। এভাবে সামিরা তার ভুলগুলো বুঝতে পারে আর আলামিনকে দীর্ঘদিন চিকিৎসা করানোর পর আলামিন আল্লাহর অশেষ রহমতে সুস্থ হয়ে যায়। তারা বাড়ি ফিরে আসে। এরপর থেকে সামিরা আর কখনোই তার স্বামীর অবাধ্য হয় না, অল্পতেই সন্তুষ্ট থাকে আর তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। সম্মানিত দর্শক, গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করুন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান এবং আমলের সাথে রাখুন। আল্লাহ হাফেজ।